হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলামিন 007 এ মুভি এক্সপ্লেনেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চক্কর 302 সিনেমা সম্পর্কে জানবো। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা খুবই সংক্ষেপে এই সিনেমাটা দেখে আসি। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কিছু পোলাপান এখানে সাঁতার কাটতেছে, নদীতে গোসল করতেছে। তো একটা সময় সবাই এখান থেকে চলে যায়, কিন্তু একটা ছেলে এখান থেকে মানে সাঁতার কাটতেছে, সে অনেক একটু দূরে চলে গেছিল। সে সেখান থেকে আসতেছে, আরেকটা ছেলে সেখানেই রইছে। তো সবাই যাওয়ার পর ওই ছেলেটা, যে ছেলেটা সাঁতার কাটতে গেছিল, তাকে চুবিয়ে সেখানেই মেরে ফেলে। তো এই বিষয়টা তোমরা একটু মনে রেখো, আমরা সিনেমার শেষে গিয়ে এই মার্ডারের সম্পর্কে জানতে পারবো। এই কাজটা করার পর ওই ছেলেটা গ্রাম থেকে পালিয়ে যায়। তারপরে 25 বছর পার হয়ে যায়। এখন আমরা বর্তমান দেখি, আমরা দেখতে পাই একটা ফ্ল্যাটে সাদনাম নামের একজন যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই কেসটার দায়িত্বে আছে ডিবি ইন্সপেক্টর মইনুল এবং সাব ইন্সপেক্টর সাজিদ। তারা ক্রাইম সিনে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সাদমান। এরপর বাড়িওয়ালা সাজিদকে জানায় সাদমান ও একটি মেয়ে তার কাছে বাড়ি ভাড়া নিয়েছিল স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে, এবং তারা এখানেই থাকতো। বাড়িওয়ালা আরো বলে, গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির শব্দের কারণে এই ঘরে কি কি হয়েছে তা আমরা শুনতে পাইনি। ঘটনাস্থলে সেখানকার লোকাল পুলিশ আসে। তারা ভাবে এটা হয়তো পার্টি শেষে বন্ধু বান্ধবের মধ্যে হঠাৎ করে ঝগড়া লেগে যাওয়ার মার্ডারের ঘটনা। কিন্তু মইনুল অন্য কিছু সন্দেহ করে, কারণ লাশের আশেপাশে থাকা মাত্র একটি পায়ের ছাপ ছিল। যদি বন্ধুদের মাঝে ঝগড়া হইতো তাহলে এখানে অনেকগুলো পায়ের ছাপ থাকতো, কিন্তু ঘটনাস্থলে শুধুমাত্র একটি পায়েরই ছাপ। তাও আর সাদনামের মোবাইলটাও মিসিং ছিল। তবে তারা কিছু সিগারেটের বাট সেখানে খুঁজে পায়। সাজিদ খোঁজ নিয়ে জানতে পারে সাদনানের বাবা নেই, তার মা একটি এনজিওতে চাকরি করে। সাদনানের যে ফোনটা মিসিং ছিল সেই ফোনটা তারা বন্ধ পায়। তবে ফোনের কল রেকর্ড চেক করে পুলিশ লিমা নামের একটা মেয়ের সন্ধান পায়। লিমা ছিল সাদনানের গার্লফ্রেন্ড। সাদনানের মৃত্যুর খবর শুনে লিমা কিছুদিন তার বান্ধবীর বাসায় লুকিয়েছিল। তারপর ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরে ফেলে। এরপরে মইনুল লিমাকে জিজ্ঞাসাবাদ করে। লিমা জানায় সাদনান তার বয়ফ্রেন্ড ছিল। সাদনান, লিমা আর রায়ান তারা 3 বন্ধু ছিল। সেদিন বৃষ্টির রাতে বাড়ির পাশে লেকের ধারে ডাক নিচ্ছিল। রায়ান মূলত তার বড়লোক বাবার একমাত্র ছেলে। তার বাবা বিখ্যাত অভিনেতা এবং সুপারস্টার হাসান চৌধুরী। রায়ানের টাকা দিয়ে মূলত সাদনান ও লিমা মাদক দ্রব্য কিনতে নেশা করত, এবং তার টাকা দিয়ে তারা এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল এবং এখানে তারা পার্টি করত। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সাদমান আর লিমা গাড়ি থেকে বের হয় বৃষ্টিতে ভেজার জন্য, আর রায়ান যায় সাদমানের ফ্ল্যাটে ড্রাগস আনতে। কিন্তু রায়ান সেখানে গিয়ে দেখে সেখানে কোনো ড্রাগস নেই। সাদমান একাই সব ড্রাগস খেয়ে ফেলছে। আর যেহেতু এই ড্রাগস গুলো রায়ানের টাকায় কেনা ছিল, তাই রায়ান সাদমানের উপরে খুব ক্ষেপে যায়। এরপর দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে এই ঝগড়াটা হাতাহাতিতে রূপ নেয়। তারা তখন একে অপরের মা বাপ তুলে গালাগালি করা শুরু করে। লিমা অনেক থামানোর চেষ্টা করলেও তাদেরকে সে থামাতে পারে না। এরপর সাদমান তার ফ্ল্যাটে চলে যায়। রায়ান সাদমানের উপরে এতটাই রেগে গেছিল যে সে সাদমানকে মারতে তার ফ্ল্যাটে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে সেখান থেকে বেরিয়ে আসে আর তার গাড়ি নিয়ে চলে যায়। এরপরে লিমা ফ্ল্যাটে গিয়ে দেখে সাদমানের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এইটা দেখে লিমার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়। তারপর লিমার স্টেটমেন্টের ওপর ভিত্তি করে মঞ্জুল সন্দেহ করে রায়ানই হয়তো সাদমানের খুনি। কারণ সাদনার চলে যাওয়ার পরেই রায়ান সেখানে তার ফ্ল্যাটে গেছিল। তাই মঞ্জুল তার পুরো টিম নিয়ে রায়ানকে গ্রেফতার করতে রায়ানের বাড়ি চলে যায়। আর সেখানে তল্লাশি করে বিভিন্ন রকমের ড্রাগস পায়। আর রক্তমাখা একটা জুতা সেখানে দেখতে পায়। আর গাড়ির ভেতর থেকে একটা রক্তমাখা ছুরি সেখান থেকে উদ্ধার করে। এরপর তারা রায়ানকে গ্রেফতার করে। রায়ানের গ্রেফতারের কথা শুনে তার মা বাবা থানায় চলে আসে। আর রায়ানের মা হলো একজন নামকরা ব্যারিস্টার জেরিন চৌধুরী। তারা রায়ানকে দেখতে আসলে রায়ান তাদের সাথে ঠিকমতো কথা বলে না। রায়ানের বাবা মার আচরণে আমরা বুঝতে পারি যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে। রায়ান তাদেরকে খুব বেশি পছন্দ করে না। আর সাদমান হত্যা মামলায় রায়ানকে প্রধান আসামি করে কেস করা হয়। কেসটা আদালতে উঠছে। সাদমানের মা নীলা সেখানে উপস্থিত ছিল। সাংবাদিকরা তাকে চারিদিক থেকে ঘিরে তাকে নানান রকম প্রশ্ন করতে থাকে। তখন সেখানে সাদমানের মায়ের বন্ধু মিজান এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। তবে আদালতে অবশ্যই রায়ান জামিন পায় না, তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সে সাদমানের হত্যার সাথে জড়িত না বলে দাবি করতে থাকে। এদিকে রায়ানের মায়েরও বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলে খুন করতে পারে। তাই সে সাদমানের মায়ের সাথে দেখা করতে যায়। সে মামলাটা তুলে নেওয়ার জন্য তাকে অনুরোধ করে। আর সেখানে মিজানও উপস্থিত ছিল।
কিন্তু সে মামলা তুলে নিতে অস্বীকার করে আর এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাই রায়ানের মা সেখান থেকে চলে যায়। ওদিকে মিজান সাদমানের হত্যার বিচারের জন্য আন্দোলন শুরু করে, কারণ রায়ানের বাবা ছিল একজন প্রভাবশালী আর এটা নিয়ে মিজান মানববন্ধন করে। তবে রায়ানের বাবা এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তার ছেলেকে সে ফাঁসি হতে দেবে না। আর সে আরাম আয়েশে ও ফুর্তি করছিল। অবশ্য তার ক্যারেক্টারের সমস্যার কারণে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক এত খারাপ। এদিকে মইনুল জিজ্ঞাসাবাদের শেষে রায়ানের মায়ের কাছে আসে। রায়ানের মা অবশ্যই জানতো তার ছেলে মাদকাসক্ত, তাই সে তার ছেলেকে কন্ট্রোল করতে পারতো না। মইনুল তখন সাদমানের ঘর তল্লাশি করে। এরপর সে মিজানের সাথে দেখা করতে চায়। মিজান তাকে সত্যিটা বলে। মিজান বলে, আমি নীলাকে মানে সাদমানের মাকে স্কুল লাইফ থেকে ভালোবাসি, তবে নীলার বিয়ে হয়ে যাওয়ার পর তাকে বন্ধুর মতো ভালোবাসি এবং সব সময় তার পাশে থাকি। তবে মায়ের এমন বন্ধুকে সাদমান কখনোই সহজভাবে নিতে পারে না, আর না পারাটাই স্বাভাবিক। অন্যদিকে মইনুল ফরেনসিক রিপোর্ট থেকে জানতে পারে রায়ানের গাড়ি থেকে যে ছুরিটা পাওয়া গেছে সেটা দিয়ে সাদমানকে হত্যা করা হয়েছে। তবে ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে খুনি খুব সাবধানে গ্লাস ব্যবহার করে ছুরি চালিয়েছে। তবে ছুরির আঘাতে শরীরের প্রায় 6 ইঞ্চির মতো ক্ষত সৃষ্টি হয়েছে। এখন মইনুল চিন্তা করে খুনটা হয়তো রায়ান করেনি, কারণ কেউ নেশা করে গ্লাস ব্যবহার করে ছুরি চালাবে না। আর মানুষের শরীরে 6 ইঞ্চি ক্ষতি সৃষ্টি করা এটা সহজ কোনো কাজ না। তবে প্রত্যক্ষভাবে এভিডেন্স প্রমাণ করছিল রায়ানই হয়তো সেই হত্যাকাণ্ডগুলো করেছে। তাই আদালত থেকে রায়ানের জামিন মঞ্জুর না করে তাকে জেলে পাঠানো হয়। অপরদিকে আদালত চত্বরে রায়ানের মা নীলাকে বেশ কথা শোনায়, কারণ রায়ানের মা মনে করে সাদমানের কারণেই রায়ান নেশাগ্রস্ত হয়েছে। রায়ানের মা তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে, তবে সেখানে মিজান এসে তাকে থামিয়ে দেয়। এরপরে মইনুল এই কেসটা আরো গভীরভাবে দেখতে থাকে। তার মনে হচ্ছে কোথাও না কোনো কিছু মিসিং আছে। সাদমানের বাসা তল্লাশি করার সময় তামিল কুরিয়ার সার্ভিস নামে একটা প্যাকেট পেয়েছিল। সাজিদ জানায় সেখানে খোঁজ নিতে হবে। এছাড়া সাদমান যে ফ্ল্যাটে খুন হয়েছিল তার আশেপাশে বাড়ির সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় সেখানে একটা সন্দেহজনক মাইকও দাঁড়িয়েছিল। আর এই গাড়িটা রায়ানের আসার আগে সাদমানের বাসার সামনে দাঁড়িয়েছিল। সাদমানকে জর্গা করে বাড়িতে ঢুকতে দেখে গাড়ি থেকে 3জন লোক বের হয়ে সাদমানের পিছু পিছু বাড়িতে ঢুকে। এরপর রায়হান সাদমানের ফ্ল্যাটে ঢোকার আগে সেই 3জন লোক সেখান থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর রায়ান সাদমানের ফ্ল্যাটে যায় এবং অল্প কিছুক্ষণ থেকেই সেখান থেকে সে বেরিয়ে যায়। এরপর রায়ানের গাড়ির পিছু পিছু সেই মাইক্রোটা অনেক দূর পর্যন্ত যায়। তারপর তারা আলাদা একটা রাস্তায় ফুয়েল স্টেশনে দাঁড়ায় আর তারা সেখান থেকে ফুয়েল নিয়ে বসিলের দিকে চলে যায়। তবে সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে সাজিদটা একজনকে আইডেন্টিফাই করে। তার নাম হচ্ছে বিচ্চি লিটন। সে মূলত এই মাদক আদান প্রদানের সাথে জড়িত। তখন মইনুল তাকে ধরার জন্য একটা টিম নিয়ে একটা সোর্সের মাধ্যমে একটা বস্তিতে রেড দেয়। আর সেখানে তারা লিটনকে পেয়েও যায়, কিন্তু যখন তাকে ধরে নিয়ে আসছিল দূর থেকে কেউ একজন তাকে শুট করে দেয় আর পিচ্চি লিটন এখানেই মারা যায়। মইনুল তখন হতভম্ব হয়ে যায়। অন্যদিকে সুপারস্টার হাসান চৌধুরী মানে রায়ানের বাবা মইনুলকে অনেক টাকার অফার করে। সে যেন কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাতে যত টাকা লাগবে সে দেবে, এমনকি মইনুলকে বিদেশি পরিবার সহ ট্যুরের ব্যবস্থাও করে দেবে। কিন্তু মইনুল ছিল খুবই সৎ একজন পুলিশ অফিসার, তাই সে তার অফারে রাজি হয় না। অন্যদিকে পিচ্চি লিটনের মোবাইল অ্যানালাইসিস করে তারা দেখে সাদমানের গার্লফ্রেন্ড লিমার সাথে তার যোগাযোগ ছিল, অর্থাৎ লিমা জিজ্ঞাসাবাদে কিছু সত্য গোপন করেছে। এছাড়াও তার ফোনে রায়ানের বাবার সাথে একটা ছবি দেখা যায়। এই ছবিতে হাসান চৌধুরীর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তার নাম ছিল গন্ডার বাবু। সে আন্ডারওয়ার্ল্ডের একজন শীর্ষ সন্ত্রাসী। হাসান চৌধুরীর সাথে তার ছবি থাকায় হাসান চৌধুরীকে এই ব্যাপারে মইনুল জিজ্ঞাসাবাদ করে। সে জানায় প্রতিদিনই তার ভক্ত তার সাথে ছবি তুলতে আসে, তবে বাবু নাকি সেদিন তাকে একটা সিনেমা বানানোর ব্যাপারে কথা বলতে আসছিল। তবে মইনুল লক্ষ্য করে হাসান চৌধুরী ডালহিল কোম্পানির সিগারেট খায় আর এই কোম্পানির সিগারেটই সে ক্রাইম সিনে খুঁজে পেয়েছিল। মইনুল তখন ভাবে হাসান চৌধুরী সাদনানকে মারতে পারে, তবে হাসান চৌধুরী সাদনানকে মারলে ছুরিটা তো তার ছেলের গাড়িতে রাখবে না। বাবা হয়ে সে তার ছেলেকে কিভাবে ফাঁসাতে পারে? সুতরাং হাসান চৌধুরী খুন করেনি, এখানে অন্য কোনো রহস্য আছে। এরপরে মইনুল সাজিদকে নিয়ে গন্ডার বাবুর বাড়িতে খোঁজ নিতে যায়। সেখানে তার বউ আর তার অসুস্থ বাবা থাকে, কিন্তু তার বাবা ঠিকমতো চোখে দেখতে পারে না। তখন তার বাবা তার ছেলের বউর কাছে জিজ্ঞেস করে কারা এসেছে। তখন গন্ডার বাবুর বউ বলে বাবুর বন্ধুরা এসেছে।
বাবুর বাবা তখন মইনুলকে ডেকে নিয়ে ভাত খাওয়ার কথা বলে। ওদিকে সাজিদ পুরো বাড়ি তল্লাশি করে। এরপর অন্যদিকে আমরা গন্ডার বাবুকে দেখতে পাই, সে তার আস্তানায় মইনুলের সোর্সকে ধরে নিয়ে এসেছে, যে পিচ্চি লিটনের খোঁজ মইনুলকে দিয়েছিল। পিচ্চি লিটন গন্ডার বাবুর খুব কাছের লোক ছিল, সে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল। এর জন্য গন্ডার বাবু তাকে দূর থেকে শুট করে মেরে দিয়েছিল। তাকে না মারলে গন্ডার বাবুর সব গোপন কথা পুলিশকে জানিয়ে দিত, এর জন্য তাকে দূর থেকে শুট করে মেরে ফেলেছে। তাই গন্ডার বাবু সেই সোর্সকে মেরে ফেলে। এদিকে লিমা মইনুলকে মিথ্যা বলায় মইনুল লিমাকে সন্দেহ করে। তাই মইনুল ভাবছিল লিমা হয়তো রায়ানের সাথে সম্পর্ক আছে, আর এজন্যই তারা দুজনে মিলে সাদনানকে হত্যা করেছে। তাই সে লিমার ব্যাপারে আরো খোঁজ খবর বের করতে থাকে। তারা খোঁজ খবর নিয়ে দেখে লিমা কিছুদিন আগে অ্যাবর্শন করেছিল, আর সেই রিপোর্টে রায়ানের সিগনেচার ছিল। মইনুল তখন লিমাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। লিমা তখন জানায় রায়ানের সঙ্গে গেল বাচ্চাটা ছিল সাদনানের, রায়ান শুধু তাকে সাহায্য করছিল, আর যেহেতু রায়ান আমার সাথে গিয়েছিল তাই রায়ান সেখানে সিগনেচার করেছিল। এরপর মইনুল জিজ্ঞেস করে, আপনার ফোনে পিচ্চি লিটনের নাম্বার আসলো কিভাবে, আর আপনার ফোন থেকে সেখানে অনেকবার কল করা হয়েছে। এর জবাবে লিমা বলে, সাদনান আমার ফোন দিয়ে মাঝে মাঝে পিচ্চি লিটনের কাছ থেকে ড্রাগস কিনতো, আর তার সাথে আমার ফোন দিয়ে যোগাযোগ করতো, কিন্তু আমি তার সাথে কখনো যোগাযোগ করিনি। এরপরে লিমা মইনুলকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে। এরপর আমরা দেখতে পাই সেই রাতের আসল ঘটনাগুলো। সেই রাতে মাদক নিয়ে রায়হান ও সাদনানের মধ্যে হাতাহাতি হয়েছিল। হাতাহাতি করতে গিয়ে সাদনানের ফোনটা লেকের ধারে পড়ে গিয়েছিল, আর এই জন্যই এতদিন এই ফোনটা মিসিং ছিল। ছেলেরা যখন খেলা করছিল সেই ফোনটা আবার খুঁজে পায়, আর এই ফোন অন করলেই পুলিশ সেই ফোনের লোকেশন ট্র্যাক করে সেখান থেকে ফোনটা নিয়ে আসে। অন্যদিকে সাজিদ তামিল কুরিয়ার সার্ভিসের খোঁজ করতে করতে জানতে পারে এই তামিল কুরিয়ার সার্ভিস মালিক হলো গন্ডার বাবু। গন্ডার বাবু মূলত একজন ড্রাগ ডিলার, মূলত সেই এই মাদকের কার্যক্রমগুলো করে। মইনুল তখন খবর পায় আজকে রাতে একটা লঞ্চের উপরে গন্ডার বাবু একটা মাদকের ডিল করবে। তাই মইনুল একাই একটা নৌকা নিয়ে লঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়, আর সাজিদকে পুরো টিম সহ সেখানে আসতে বলে। তবে মইনুলকে একা পেয়ে গন্ডারবাবুর লোকজন মইনুলকে আটকে ফেলে। গন্ডারবাবু তখন মইনুলকে বলে, ভালোই ভালোই এখান থেকে চলে যান, আর বলে আপনি একজন মানে লোক, তাই আপনার মান রক্ষা করা উচিত। গন্ডারবাবু মইনুলকে বলে, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই, তাই আপনি এখান থেকে চলে যান। তখন মইনুল বলে, আপনি সাদনানকে কেন মেরেছেন? আর গন্ডারবাবু এর কোনো উত্তর দেয় না। মইনুল তাকে জোরাজুরি করলে গন্ডারবাবুর লোকজন মইনুলকে বেশ মারধর করে। এর মধ্যে সাজিদটা এখানে এসে পড়ে আর মইনুলকে এখান থেকে উদ্ধার করে। কিন্তু মার খাওয়ার পরেও মইনুল হাসপাতালে যায় না, সে একটা ফুলের দোকানে একটা ফুলের তোড়া কিনতে যায়, কারণ তার আজকে ম্যারেজ অ্যানিভার্সিটি। মইনুল ফুলের তোড়াটা এনে তার বউকে দিয়ে ম্যারেজ অ্যানিভার্সিটি সেলিব্রেশন করে, কারণ সে তার বউকে খুবই ভালোবাসে। এদিকে সাজিদ সেই তামিল কুরিয়ার সার্ভিসের একটি ভ্যানকে ফলো করে। সে আসলে দেখতে চাচ্ছিল এই কুরিয়ার সার্ভিসের আসল কাজটা কি। একটা সময় সেই ট্রাকটা একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়, আর সাজিদও সেই ট্রাকের পিছু পিছু সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। সাজিদ লুকিয়ে বাচিল টুপকে একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সাজিদ তখন জানলা দিয়ে কিছু একটা দেখতে পায়, সেটা দেখতে পেলে মইনুলকে জানানোর জন্য ফোন করে, আর সে ফোনটা মইনুল রিসিভ করে। কিন্তু সাজিদ কিছু বলার আগেই তাকে কেউ শুট করে দেয়, আর ফোনের ওপাশ থেকে মইনুল সেটা শুনতেও পায়। মইনুল বুঝতে পারে সাজিদ আর নেই। সাজিদকে হারিয়ে মইনুল একদম হতভম্ব হয়ে যায়, কারণ সাজিদ ছিল মইনুলের সহকারী এবং ভালো বন্ধু। সাজিদকে হারিয়ে মইনুল খুব কষ্ট পায়। ওদিকে সাদমানের ফোনটা যে পুলিশ পেয়েছিল সেই ফোনটা আনলক করে ফেলে। ফোনটা আনলক করার পর সেই বাড়ির কিছু ছবি দেখতে পায়, যে বাড়িতে সাজিদ গিয়েছিল। মইনুল তখন সেই বাড়িতে চলে যায়, কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখে এখানে কিছুই নেই, এখানে সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। সাজিদের এখানে আসা, সাদমানের ফোনে এই বাড়ির ছবি পাওয়া এবং সাদমানের হত্যা, এই সবকিছুর মধ্যে একটা কানেকশন আছে। এটা মইনুল এখন বুঝতে পারে এই বাড়িটা ছিল একটা মাদক তৈরির ল্যাব। সাজিদ এটা দেখতেই পেয়েছিল, এজন্য সাজিদকে হত্যা করা হয়েছে। আর সাজিদের মতো সাদমানও এই ল্যাবের খোঁজ পেয়েছিল, তাই সাদমানকেও হত্যা করা হয়েছে। মইনুল বুঝতে পারে গন্ডারবাবু শুধু মাদকের ডিলই করে না, সে এই মাদক তৈরির ল্যাবের সাথেও জড়িত আছে। মইনুল তখন পুরনো একটা কেস ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। বেশ কয়েক বছর আগে এই ধরনের মাদক বানানোর জন্য বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ডেলি আসলাম নামের একজনের মামলা হয়েছিল। সেই কেসে গন্ডারবাবু ও তার স্ত্রীও আসামি ছিল। সাজিদের মৃত্যু মইনুলকে আরো বেপরোয়া করে তুলেছে। সে আবার গন্ডারবাবুর বাসায় রেড দেয়। সে আর আগের মতো তাদের সাথে ভালো ব্যবহার করে না। সেখান থেকে সে এক বস্তা টাকা উদ্ধার করে। গন্ডারবাবু তখন মইনুলকে ফোন করে হুমকি দেয়। গন্ডারবাবু মইনুলকে ফোন করে বলে, আপনার তো বউ বাচ্চা আছে, এই কাজটা আপনি ঠিক করেননি।
তবে মইনুল তখন তাকে উল্টো আরো থ্রেট দেয়। মইনুল তখন গন্ডার বাবুকে বলে, আপনারও তো বউ বাচ্চা আছে, আপনারও তো বাবা আছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে পুরো পরিবারকে তুলে নিয়ে যাব। এই কথা শুনে গন্ডার বাবু ভয় পেয়ে যায় আর মইনুলকে একটা গ্রামের ঠিকানা দেয় আর সেখানে গিয়ে খোঁজ খবর নিতে বলে। মইনুল তখন সেই গ্রামে চলে যায় আর এটা হলো সেই গ্রাম যে গ্রামটা আমরা সিনেমার শুরুতে দেখছিলাম, একটা ছেলে আরেকটা ছেলেকে যে পানিতে চুবিয়ে মেরে ফেললো, এটাই হচ্ছে সেই গ্রাম। আর আমি বলেছিলাম যে এই মার্ডারের বিষয়টা আমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবো, তো এখন হয়তো তোমাদের মনে পড়ছে। তো এই ছেলেটাই হলো সেই ছেলে যে সাদনানকে হত্যা করেছে। মইনুল তখন সেই ছেলের বাবার খোঁজ খবর করতে থাকে। মইনুল তখন সেই ছেলের বাবার কাছে তার ছেলের সম্পর্কে জানতে চায়। সেই ছেলের বাবা বলে তার আসল নাম হচ্ছে আসলাম, ওরফে ডেইলি আসলাম, এই কিনা এই মাদক বানানোর কারিগর। মইনুলের কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। এদিকে সাদমানের মা নীলা মইনুল ও রায়ানের মায়ের উদ্দেশ্যে চিঠি লেখে। সেই চিঠিতে লেখা ছিল, মা হয়ে সন্তান হারানোর কষ্ট অন্য মাকে দিতে চাই না, তাই সব দাবি ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি। এদিকে হাসান চৌধুরী মানে রায়ানের বাবা তার ছেলের ফাঁসি হতে যাচ্ছে, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। সে এখনো ভাবতেছে সে উপর মহলে ফোন করে সবকিছু ঠিক করতে পারবে। তখন তার গার্লফ্রেন্ড তাকে বোঝায় যে সবকিছু এত সহজে ঠিক করা যাবে না। তার গার্লফ্রেন্ড তার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে ব্রেকআপ করে নিতে চায়। ওদিকে মইনুল সব প্রমাণ খোঁজার চেষ্টা করে। এখন আমরা সেদিনের আসল ঘটনা দেখি, সাদমানকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখতে পাই রায়ানের সাথে মারামারি করতে গিয়ে তার ফোনটা লেকের ধারে পড়ে গিয়েছিল। সাদমান বাসায় গিয়ে দেখে তার কাছে তার ফোনটা নেই, তাই তার ফোন নেওয়ার জন্য সে বাইরের দিকে আসছিল, কিন্তু তখনই সেখানে তিনজন লোক ঢুকে পড়ে। আমরা দেখতে পাই সেখানে গন্ডার বাবু ও পিচ্চু লিটন আর একটা লোক মাস্ক পরে ঢুকেছিল। মাস্ক পরে যে লোকটা ঢুকেছিল মূলত সেই সাদমানের হত্যাকারী। এই লোকটা ঘরে ঢুকে সাদমানকে বেশ কয়েকবার ছুরি দিয়ে স্টেপ করে আর সাদমানের শরীর থেকে প্রচুর রক্ত বের হওয়ার কারণে সে সেখানে মারা যায়। আর তারা চলে যাওয়ার সময় ছুরিটা রায়ানের গাড়িতে রেখে যায়। তারপরে রায়ান যখন সাদমানের ফ্ল্যাটে আসে, রায়ান দেখে সাদমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর তার কাছে যাওয়ার কারণেই রায়ানের পায়ে সাদমানের রক্তের ছাপ লেগে যায়। আর সাদমানের এই অবস্থা দেখে রায়ান খুব ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর রায়ানের জুতোর ছাপটা এই কারণে সেখানে থেকে যায়। এদিকে আমরা দেখতে পাই সাদমানের মা মিজানের ফার্ম হাউসে দেখা করতে আসে। মিজান এতদিন পর তার বান্ধবীকে তার প্রতি আগ্রহ দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়। ঠিক সেই সময় এই ফার্ম হাউসে চলে আসে মইনুল ও তার টিম। মইনুল এসে নীলাকে চার্জ করতে থাকে আর বলতে থাকে, আপনি আগে থেকে মিজানকে পছন্দ করতেন এবং তাকে বিয়ে করতে চাইতেন, কিন্তু আপনার ছেলে আপনাদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তাই আপনার ছেলে যেন আপনার পথের কাঁটা না হয়ে দাঁড়ায় তার জন্য আপনার ছেলেকে আপনি রাস্তায় থেকে সরিয়ে দিয়েছেন। নীলা তখন এই বিষয়গুলো অস্বীকার করে। মইনুল তাকে জোরাজোরি করতে থাকে। মইনুল তখন তাকে বলতে থাকে, আপনি আপনার স্বার্থের জন্য আপনার ছেলেকে হত্যা করেছেন, এই বলে তাকে অনেক অপমান করতে থাকে। কিন্তু নীলা তার দোষ স্বীকার করছিল না, এর জন্য মইনুল তাকে গলা চেপে ধরে। তবে মিজান এতক্ষণ চোখ করে সবকিছু দেখলেও এবার আর নিজেকে সামলে নিতে পারে না। নীলাকে বাঁচাতে সে নিজের দোষ স্বীকার করে নেয়। মিজান বলে, নীলা নয়, আমি আসল হত্যাকারী। মিজান এখন ছোটবেলার কথাগুলো বলতে থাকে। মিজান বলে, আমি ছোটবেলা থেকে নীলাকে অনেক ভালোবাসতাম, আমি নীলার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। স্কুলে পড়ার সময় একটা ছেলে নীলাকে খুব বিরক্ত করত, আর ছোটবেলায় আমি সেই ছেলেকে পানিতে চুবিয়ে মেরেছিলাম, যে সিনটা আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। মিজান বলে, আমি নীলাকে খুব ভালোবাসতাম, নীলা কোথাও কোনো কষ্ট পাক সেটা আমি কখনো সহ্য করতে পারতাম না। সাদমান নেশা করার পর তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করত, যেটা আমি একদমই সহ্য করতে পারতাম না। সাদমান নীলার সাথে অনেক অত্যাচার করেছে, তাই আমি সাদমানকে শেষ করে দিয়েছি। তবে মইনুল বলে এই কথাটা সত্যি না। মইনুল তখন মিজানের আসল রূপটা সবার সামনে প্রকাশ করে আনে। মিজানের মাদক চুরির ল্যাব সাদমান দেখে ফেলেছিল এবং সেটা তার ফোনে ছবি তুলে রেখেছিল এবং সেই ছবি দিয়ে মিজানকে ব্ল্যাকমেল করত। এর জন্য সে সাদমানকে হত্যা করেছে আর ছুরিটা রায়ানের গাড়িতে রেখেছিল রায়ানকে ফাঁসানোর জন্য। এবার গল্পে ছোট্ট একটা টুইস্ট আসে, আসলে মিজানকে ফাঁসানোর জন্য নীলা ও মইনুল আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, কারণ মইনুল মিজানকে একটু সন্দেহ করত। তারা মিজানকে ধরার জন্য এই নাটকটা সাজিয়েছিল। নীলার এখানে আসা, মইনুল নীলাকে গলা চেপে ধরা, এইসবই তার প্ল্যানের একটা অংশ ছিল। মইনুল চাচ্ছিল মিজানের মুখ থেকে তার অপরাধের কথাগুলো শুনতে।
তবে এত কিছুর পরও মিজান গর্ব করে বলতে থাকে সে যা করেছে ভালোই করেছে, সে মাদকের ব্যবসা করে কোনো ভুল করেনি। যারা মাদক নেয় তারা বুঝে শুনেই নেয়, সে কাউকে জোর করে মাদক দেয় না, সে নিজেকে নির্দোষ দাবি করে। ভাই এখানে আমার হাসি পাচ্ছে, ভালো এটা কোনো কথা? তো যাই হোক, আমরা সিনেমায় ফিরে আসি। তবে এই পুরো প্ল্যানে মইনুলকে তথ্য দিয়ে সাহায্য করেছিল গন্ডার বাবু। গন্ডার বাবুকে এখন মিজানের সামনে নিয়ে আসলে মিজান তো খেপে যায়। তার এতদিনের বিশ্বস্ত লোক পুলিশকে সাহায্য করেছে, সে মিজানের সাথে বেইমানি করেছে। তবে গন্ডার বাবু মিজানকে আর সুযোগ দেয় না, সে কিছু না বলেই মিজানকে একটা শুট করে দেয়। এটা দেখে মইনুল অবাক হয়ে যায়, সে কিছুতেই বুঝতে পারে না গন্ডার বাবু কেন মিজানকে শুট করে দিল। তবে গন্ডারবাবু মইনুলকে বলেছিল এরকম মুখোশ পরা ভদ্রলোক তার পছন্দ না। তারপরে পুলিশ বাবু আর তার স্ত্রীকে ধরে নিয়ে যায়, আর তার অসুস্থ ভাবের দায়িত্ব নেয় মইনুল। অন্যদিকে রায়ানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। তারপরে রায়ানও জেল থেকে ছাড়া পায়, এবং জেল থেকে ছাড়া পেয়ে সে বুঝতে পারে আসল জীবনের মানেটা কি। এরপর গল্পে একটা বড় টুইস্ট আসে, একটা অপরিচিত নাম্বার থেকে মইনুলের কাছে ফোন আসে। সে ফোনটা করেছিল ডেলি আসলাম। ডেলি আসলাম মইনুলকে ধন্যবাদ দেয়। সে ফোন করে বলে আপনি আমার কাজটা আরো সহজ করে দিলেন। তবে মইনুলের মাথায় এবার একটা চক্কর লেগে যায়। সে ভেবেছিল মিজানই আসলে ডেইলি আসলাম। এবার আমরা বুঝতে পারি মিজান আসলে ডেইলি আসলাম না, ডেইলি আসলাম মিজানকে দিয়ে তার এসব মাদকের কাজগুলো করাইতো। কিন্তু আসল যে ডেইলি আসলাম সে থাকতো বিদেশে, তার পরিচয়ে মিজানই এসব ব্যবসাগুলো করত। এদিকে মইনুল তো আদালতের কাছে রিপোর্ট দিয়ে ফেলছে ডেইলি আসলাম তো মৃত। এখন আসল ডেইলি আসলামকে তারা কি করে খুঁজবে? মিজানের এই অবস্থা দেখে গন্ডার বাবুকে দিয়ে ডেইলি আসলাম মিজানকে খুন করিয়েছে, আর এইখানেই বিশাল একটা চক্কর লেগে যায়, আর এইখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তবে আমরা বুঝতে পারি এই মুভির দ্বিতীয় পার্ট আসবে, আর দ্বিতীয় পার্ট থাকবে ধুমধারাক্কা অ্যাকশন আর টুইস্টে ভরপুর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং একটি শেয়ার করে দিও, এবং তোমার যদি ভালো না লাগলে সেটাও কমেন্টে জানিয়ে দিও, এবং তুমি কোন ধরনের সিনেমা দেখতে চাও সেটাও তুমি কমেন্টে জানিয়ে দিও। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।